গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত কমিশন। প্রধান উপদেষ্টার কাছে দেয়া অন্তর্বর্তী প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, মতপার্থক্য ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা আসছি বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাইতে এবং নাতিদের সঙ্গে নিয়ে আসছি, জানে উনিও জানে আর কি এই জিনিসটা। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত হব। গণতন্ত্র হত্যা করায় বুদ্ধিজীবী দিবসেও আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনে কাজ করবে বিএনপি। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজশাহীতে আন্দোলনে নিহত 46 জনের পরিবার পেল আর্থিক সহায়তা। সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে, বললেন সার্জিস। বুদ্ধিজীবীরা জাতিকে পথ দেখাতে ব্যর্থ হয়েছেন। বাংলা একাডেমির আলোচনায় মত বিশিষ্টজনদের জাতীয় দিবসগুলো রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান ঢাবি ভিসি। সরকার সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ করছে না, দাবি প্রেস সচিবের। মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্ট পেলে গণমাধ্যমকে নেওয়া হবে নতুন উচ্চতায়। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হলো বরেণ্য কবি হেলাল হাফিজকে। বাংলা একাডেমি এবং জাতীয় প্রেস ক্লাবে 2 দফা জানাজা। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া প্রথম অন্তর্বর্তী প্রতিবেদনে কমিশন এই তথ্য জানায়। সেই সাথে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত করে র্যাব বিলুপ্তির সুপারিশও করা হয়েছে। বলা হয়, গুমের শিকার অনেকেই এখনও ট্রমায় ভুগছে। কমিশন প্রধান জানিয়েছেন, 3 মাস পর আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট দেওয়া হবে। চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে সময় লাগবে কমপক্ষে 1 বছর। একদিন বাবাকে ফিরে পাবো, তখন আমার সেই ছোট্ট ভাই আমাকে বলতো, আপু ক্যামেরার দিকে তাকাও, আঙ্কেলরা বাবাকে খুঁজে বের করে দিবে। আওয়ামী লীগ সরকারের বিগত শাসন আমলে ভিন্ন মতের বহু মানুষ গুমের শিকার হয়েছে। তাদের ভাগ্যে কি ঘটেছে এখনো জানে না পরিবার। তারা কি বেঁচে আছে নাকি মরে গেছে তাও অজানা সবার। আর সব গুমের ঘটনায় প্রায় প্রত্যেকটিতেই নাম এসেছে র্যাবের। শুধু গুম না, গুম করে খুনের অভিযোগ রয়েছে বিশেষ এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। যদিও শেখ হাসিনা সরকারের আমলে এসব নিয়ে কথা বলার সাহস পাননি ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। এমনকি থানায় গিয়ে একটা জিডিও করতে পারেননি তারা। তবে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকার গুম সংক্রান্ত একটি কমিশন গঠন করে। শনিবার বিকেলে সেই কমিশন দীর্ঘ তদন্ত করে 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিবেদনে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততাও পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং হারুনা রশিদের নাম। গুমের ঘটনার বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে গুম সংক্রান্ত কমিশন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, গুমের শিকার অনেকেই এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন।
প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জাতির সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জানান বিনম্র শ্রদ্ধা। সেখানে উপস্থিত প্রেস সচিব এবং আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান 1971 সালের এই পুনরাবৃত্তি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে জাতি যে নতুন দেশ পেয়েছে সেটি গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। ভোরের আলো ফোটার আগেই প্রস্তুত মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। রাষ্ট্রীয়ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর পর দিনভর চলবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। সূর্য সন্তানদের প্রতি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিয়োগলে বাজানো হয় করুণ সুর। গার্ড অফ অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল। সকাল 7:15 নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নীরবে দাঁড়িয়ে জানান সম্মান। এ সময় স্মৃতিসৌধে ছিলেন উপদেষ্টাদের অনেকে। উপস্থিত ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন সরকার প্রধান। এরপর শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। শ্রদ্ধা জানাতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ছাত্রদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ে তোলার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথেই দেশকে এগিয়ে নেবে অন্তর্বর্তী সরকার। শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে। এটাই আমার কাছে মনে হচ্ছে। সকাল 7:30টার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে নবগঠিত দেশকে পঙ্গু করে দিতে নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী। আর এরপর থেকেই দিনটি বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও পট পরিবর্তনের পর সবার এখন একটাই আশা, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়বে তরুণ প্রজন্ম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান স্মৃতিসৌধ ও রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সকল স্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। ইতিহাসে সূর্য সন্তানদের সম্মান জানাতে যেন কোনো কার্পণ্য না থাকে, এমনটাই দাবি তাদের। স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে পাক হানাদার বাহিনী তালিকা ধরে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই সূর্য সন্তানদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, এমনকি যারা তালিকা তৈরি করে বাড়ি চিনিয়ে সহযোগিতা করেছে, তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। জামাতে ইসলাম এবং তার অন্যান্য যে সংগঠনগুলো আছে, তৎকালীন ইসলামী ছাত্র সংঘ, তারাই তো আলবদর বাহিনী গঠন করাতে একটা মুখ্য ভূমিকা পালন করেছিল। ছাত্রছাত্রীরা, আমাদের নওজওয়ানরা প্রজন্ম মরতে শিখেছে। আমরা শিখেছিলাম 71-এ, এখন আমাদের ভয় নাই। বাংলাদেশ এখানে সকলের মতাদর্শের প্রতি শ্রদ্ধা থাকে। আমার মনে হচ্ছে আমরা এখনো সেখান থেকে অনেক দূরে আছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষক, শিক্ষার্থীরা বলেন দেশের ইতিহাসের স্বার্থে বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে। আজকে এসে আমার অনেক ভালো লাগছে, শ্রদ্ধা জানাতে আমার অনেক ভালো লেগেছে। আমরা আসছি বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাইতে এবং নাতিদের সঙ্গে নিয়ে আসি, জানে উনি জানে আর কি এই জিনিসটা। এই বাংলাদেশ যদি তাদের আদর্শে পরিচালিত হয়, তবেই তাদের এই আত্মদানকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে আয়োজনে অনাড়ম্বরতায় আক্ষেপ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। দাবি জানান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার। যাই কিছু ঘটুক না কেন, আমাদের 71-এর যে দিনগুলি, আমাদের যে রেড লেটার ডে, সেই জিনিসগুলি যেন প্রজন্ম
সেগুলিকে স্মরণ করে যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত হব। দল মত আলাদা হলেও মুক্ত চিন্তার দ্বার উন্মোচন করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। 52 থেকে 71 হয়ে 90 হয়ে যে ধারাবাহিকতা, জাতি হিসেবে সেই ধারাবাহিকতা আমরা যেন বজিয়ে রাখতে পারি। যখন আমাদের ডাক আসবে আমরা যেন সে দায়িত্ব পালন করতে পারি। বিষয়গুলো পরিষ্কার যে কারা এগুলোর সাথে জড়িত ছিলেন এবং প্রত্যেকটা কেস বাই কেস এই বিষয়গুলো সামনে আনা দরকার এবং তার বিচার করা দরকার। বড়দের সাথে শ্রদ্ধা নিবেদন করতে আসে নতুন প্রজন্মের ক্ষুদে সদস্যরাও। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এসেছি। পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমাদের উচিত ওদের মধ্যে এগুলো ছড়ায়, ওদেরকে শেখানো, ওদেরকে জানানো। এখানে আসা শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানো প্রতিটি প্রজন্মের সদস্যরা দাবি করেছেন যেন বাংলাদেশের ইতিহাসের স্বার্থে সকলেই তাদের শ্রদ্ধার চোখে দেখেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন হৃদয়ে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে দেখা যায়নি আওয়ামী লীগ ও তাদের কোনো অঙ্গ সংগঠনের কাউকে। বিএনপি মহাসচিব বলেছেন, গণতন্ত্র এবং হত্যার কারণেই আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন। বুদ্ধিজীবী হত্যা নির্মোহ বিচারের দাবিও জানান রাজনীতিবিদরা। লাখো শহীদের রক্তে কেনা লাল সবুজ পতাকা ও বাংলাদেশ। ৭১-এর মার্চ থেকেই বাংলাদেশকে মেধা শূন্য করার চেষ্টা ছিল। রাজাকার আলবদরের সহায়তায় বিজয়ের আগ পর্যন্ত হত্যা নির্যাতন চালিয়েছে পাক বাহিনী। এক একটি বদ্ধভূমি তার কলঙ্কিত চিহ্ন, স্মৃতিসৌধ সেই হত্যার স্মারক। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পর বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। প্রয়োজনে 100 বছর পর হলেও ইতিহাসের বর্বরতম হত্যার বিচার চান তারা। নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্যই সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের যারা হত্যাকারীদেরকে বিচার করা দরকার এবং স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধ যারা করছিল তাদের বিচার কার্যটা সম্পন্ন হওয়া দরকার। আমরা চাই কোনো লুফলস না থাকুক, সঠিকভাবে ৭১-এ বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটা করা হোক। যারা ৭১ সালে শহীদ হয়েছিলেন সব শহীদের মধ্যে আমরা দেখেছি যে তরুণ বুদ্ধিজীবীরাও ছিলেন। এই মুহূর্তে আমরা মনে করি তরুণ বুদ্ধিজীবীদের একটি উত্থান হওয়া প্রয়োজন। বলেন, দেশটির নাম পেলেও লড়াই থামেনি। বহু রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে গেছে, কিন্তু জনগণের প্রত্যাশিত সুশাসন অর্জিত হয়নি। ফলে স্বাধীনতার ৫৩ বছর পরেও সমাজের বৈষম্য দূর করতে প্রাণ দিতে হয়েছে হাজারো ছাত্র জনতাকে। মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন বলি বারবার এটা কিন্তু প্রতারিত হয়েছে। মুক্তিযুদ্ধের নাম করে, গণতন্ত্রের নাম করে একটা ফ্যাসিবাদী দুঃশাসন বাংলাদেশে কায়েম করা হয়েছিল। লক্ষ্য আবার স্থির হয়েছে। এখন জনগণের দিক থেকে আমরা জনগণকে আহ্বান জানাই, এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে দেখা যায়নি আওয়ামী লীগ ও তাদের সহযোগী কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে। দুই একজন উপদেষ্টার যে মন্তব্য, বক্তব্য ইদানিং শুনছি, এটা অত্যন্ত দুঃখজনক। রাজনীতি এবং বিরাজনীতিকরণের একটা মাঝামাঝি একটি পরিবেশের জায়গায় আমরা অবস্থান করছি বলে মনে হচ্ছে উপদেষ্টাদের কথায়। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীরাও ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ৭১-এর বীর শহীদদের প্রতি। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ৭১-এ যেভাবে একতাবদ্ধ হয়েছিল পুরো জাতি, আবারও দেশ গঠনে একতাবদ্ধ হবে বলেই আশা এখানে আসা সকল মানুষের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে সঠিক তদন্তের মাধ্যমে বুদ্ধিজীবী হত্যার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জাতিকে চিরদিন যারা পদদলিত করে রাখতে চেয়েছিল তারা এই সূর্য সন্তানদের হত্যা করেছে।
স্বাধীনতার প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে গোলাম পরওয়ার বলেন, চিত্রনির্মাতা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জহির রায়হান মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি তৈরির জন্য মাঠে নেমেছিলেন। হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। জহির রায়হানকে হত্যার মধ্য দিয়ে সত্য উদ্ঘাটন বাধাগ্রস্ত করা হয় বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। এ জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবী, দেশ রাষ্ট্র নির্মাণের এইসব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারলে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে, ডিক্টেট করতে পারবে, তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে। তারা মনে করেছিল এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময়, যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গুলায় ফেলে। আজকে যেমন গুলায় ফেলছে আমরা, কারা করবো? বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বতন্ত্র অধিদপ্তর, ভাতা বৃদ্ধি, সুবর্ণ কার্ডের স্বাস্থ্য, শিক্ষা ও গণপরিবহনে বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, সীমাবদ্ধতাকে জয় করে সব মানুষ যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে, এমন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। তারেক রহমানকে পেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তুলে ধরেন তাদের বঞ্চনার গল্প। বৈষম্যহীন রাষ্ট্র ও প্রতিবন্ধীদের জন্য মানবিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর এলজিআরডি ভবনে বিএনপির মতবিনিময় সভা। সর্বস্তরে তার মানবাধিকার এবং মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, যেখানে সমাজের সুবিধা বঞ্চিত কয়েকশো মানুষ নিজেদের অধিকার, মর্যাদা, আইনের সীমাবদ্ধতা ও বাস্তবতা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। প্রতিবন্ধী মানুষের সম্পত্তি ছিনে নিচ্ছে, তাদের চাকরি বাকরি দিচ্ছে না। স্বাধীনতার 54 বছর পরে এসেও আমাদের কাছে আসলে স্বাধীনতাটি পৌঁছেনি। তারেক ভাই যেটি বলতে চায় সেটি হলো যে আমরা আর কাঁদতে চাই না। প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব যদি সংসদে থাকে, সেই সংসদ সদস্যটি তার প্রতিবন্ধিতার আলোকে তিনি বিভিন্ন ধরনের পরামর্শ দিতে পারবেন। আমরা শুনতে চাই না এই বাংলাদেশ সিঙ্গাপুর, আমরা শুনতে চাই না এই বাংলাদেশ কানাডা, যেখানে আমরা একটা পরিবহনে চড়তে পারবো না। প্রায় 3 ঘন্টা অধিকার বঞ্চিত মানুষের সব বঞ্চনার কথা শুনেন তারেক রহমান। প্রতিশ্রুতি দেন তার দল ক্ষমতায় গেলে গড়ে তোলা হবে বৈষম্যহীন বাংলাদেশ। একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া, সুবর্ণ নাগরিক কার্ড নামে যে তথাকথিত একটা কার্ড রয়েছে, এটিকে গতিশীল করে আমরা এর আওতায় স্বাস্থ্য, বীমা, শিক্ষা, বৃত্তি, পরিবহন, ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা প্রদান করতে চাই। বলেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য আগামীর বাংলাদেশে কেউ যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করবে বিএনপি। আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং উদার তান্ত্রিক সমাজ নির্মাণ, যেখানে প্রতিটি মানুষ তার সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবেন। আপনারা কেউ প্রতিবন্ধী নন, বরং আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক। অনুষ্ঠানে বিএনপি সুবিধা বঞ্চিত মানুষের সহযাত্রী বলে উল্লেখ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাদের সহযাত্রী, আপনাদের সঙ্গে আমরা আছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সম্পর্ক ভালো রাখতে হলে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতেই হবে ভারতকে, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। গণঅভ্যুত্থানে বিশ্বাসের সাথে বেইমানি করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আজ রাজশাহীতে আন্দোলনে নিহত 46 জনের পরিবারকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি। এতে অংশ নেন আন্দোলনে নিহত বিভাগের 46 পরিবারের সদস্যরা। এসব পরিবারের কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা সন্তান, শিশুরা হারিয়েছেন বাবাকে। অনুষ্ঠানের শুরুতেই তৈরি হয় আবেগঘন পরিবেশ। স্বজন হারানোর দুঃসহ স্মৃতি মনে পড়তেই কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। 8 বছর পর আমার এই বাচ্চা হয়েছে। তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, বুঝছেন, অনেক শখ ছিল তার বাবুকে নিয়ে, অনেক স্বপ্ন দেখতো। কি করবো বাবা, কষ্ট কথা, সন্তান হেরে গেলে কি হয়, মা সেটা আমি বাবা পাবো না বাবা। আমার ছেলেকে তারা গুলি করে এবং ঘাড়ে হকেস্টিতে বাড়ি মেরে তাকে হত্যা করেছে। বিকেলে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার, মর্যাদার। কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে
তার সাথে চোখ লাগিয়ে কথা হবে, বুলেটের সামনে বুক পেতে দেওয়া হবে। ছাত্র জনতা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা নেয়ার দাবি জানান সার্জিস। হুঁশিয়ারি দেন গণ অভ্যুত্থানে বিশ্বাসের সাথে কেউ বেমানি করলে তাকে ছাড় না দেয়ার। আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। প্রথম ধাপে ৪৬ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে বুঝে ট্যাগ দেয়া হতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, এই ট্যাগের রাজনীতি এখনও বন্ধ হয়নি, যেটা দুঃখজনক। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে বঙ্গীয় সাহিত্য সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, একটা সময় ছিল লেখার ও বলার স্বাধীনতা ছিল না, টক শোতে কথা বললেও ভয়ে থাকতে হতো। শেখ হাসিনা ভারত সহ কয়েকটি ইস্যুতে কিছুই বলা যেত না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সে পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে মানুষ। এখনও যদি বৈষম্য দূর করা না যায়, তাহলে গণ অভ্যুত্থানের নিহতের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করা, সেটাকে আমরা এখনো করে চলছি না। মাঝে মাঝে খুব দুঃখ লাগে, মনে হয় কি যেই নিষ্ঠুরতা, নারকীয়তা, মিথ্যাচার, ট্যাগের রাজনীতি, অশ্লীলতা, যে বৈষম্য, সেগুলির থেকে আমাদের অনেক বেটার হতে হবে না? না হলে এই যে আমাদের ছাত্ররা, তরুণরা মারা গেল, এত মানুষ অঙ্গহানি হলো, তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না? আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না গড়তে পারি, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। দেশের বুদ্ধিজীবীরা কোনো কালে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি, আর সেজন্যই দেশ অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। সন্ধ্যায় বাংলা একাডেমিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় কথা বলেন তারা। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশিম ফজলুল হক বলেন, সুবিধা ভোগ করার জন্য বুদ্ধিজীবীরা সব সময় বিভক্ত হয়েছেন। তাদের কারণে এই দেশের মানুষ সঠিক ইতিহাস জানতে পারেনি। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিচার বিভাগ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারলে জনগণ অধিকার বঞ্চিত হয়। তিনি আরো বলেন, গত ১৫ বছর ধরে শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বিচার বিভাগ। লেখক আলতাফ পারভেজ বলেন, বুদ্ধিজীবী সহ দেশের সব মানুষের আত্মশুদ্ধি প্রয়োজন। ৭১ বুদ্ধিজীবীদের হত্যার সঠিক তদন্ত বিচারের দাবিও জানান তিনি। জাতীয় ঐক্য যে একটা দলের বাইরেও অনেক কিছুর মধ্যে রয়েছে, জাতির পরিচয় জ্ঞাপক নানান এন্টিটি, সেইগুলোকে ধরে তো একটা বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করতে হয়। এটা না করার ফল খারাপ হয়েছে। গত 15.5 বছর একটি সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে বানানোর ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা রেখেছে বিচার বিভাগ। রাজনীতিও নয়, এদেশের জনগণও নয়। একটি বিচার ব্যবস্থা কিভাবে স্বৈরাচার তৈরি করতে পারে তার ক্লাসিক উদাহরণ হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। জাতীয় দিবসগুলো রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। ছাত্র জনতার অভ্যুত্থানে বোঝার জন্য ৭১ এবং ৯০কে বোঝারও প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ। বলেন, রক্তের ঋণ পরিশোধের অংশ হিসেবে এই বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করা প্রয়োজন। বুদ্ধিজীবীদের ত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া বর্তমান প্রজন্মেরই দায়িত্ব বলে মনে করেন তিনি। জাতীয় জীবনের প্রতিটি অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আছে বলে উল্লেখ করে নিয়াজ আহমদ জানান, একক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় জীবনের প্রতিটি বিষয়ে কোনো প্রতিষ্ঠানের এমন অবদান রাখার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি রাজনীতির মানুষ নেই, দলীয় রাজনীতি নিয়ে আমার আগ্রহ শূন্য। কিছু ব্যাপার রাজনীতির উপরে, যেমন মানুষের রক্তের ঋণ স্বীকার করা, এর ধারাবাহিকতা আছে। এই জন্যই এই ২৪-এর প্রেক্ষাপটে আমাদের আজকের দিনটি বিজয় দিবসের দিন এবং স্বাধীনতা দিবসের দিন, এই জাতীয় দিনগুলোর আলাদা তাৎপর্য আছে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাংবাদিক বা কোনো সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবেও না। সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বললেন তিনি। নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রেস সচিব।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাসুল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা। শুরুতেই জুলাই অভ্যুত্থানে রাজপথে দায়িত্ব পালন করা সাংবাদিকরা তাদের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন। আমি কোনো রকম মাথায় করে হেলমেটও নাই মাথায়, যাওয়া শুরু করলাম, তখন একটা গুলি এসে আমার হাঁটুতে লাগলো। আমি পড়লাম আর আমার পিছনে দুজন গুলিবিদ্ধ হলো। আলোচনায় জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা গণমাধ্যম কর্মীদের বিচার দাবি করেন সাংবাদিক নেতারা। যে গণমাধ্যমগুলো ফ্যাসিবাদের ভূমিকা পালন করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা উচিত, যারা দায়ী। আপনি যদি চাকরির নিশ্চয়তাটুকু রাখেন, জীবনের পরোয়া না করে সেই মানুষটা, সেই সাংবাদিকটা সত্য উন্মোচনের জন্য ছুটে যাবে। আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজ বলেন, বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়া প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে। আগে আমরা শুধু দেশের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় এ সরকার 1 ইঞ্চি ছাড় দেবে না। বলেন, মিডিয়া সংস্কার কমিশন কাজ করছে, তাদের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নেওয়া হবে। 4 মাসে আমরা কাউকে মানা করি নাই। 4 মাসে আমরা এই কোম্পানিরে বলি নাই যে আবু সালে এখন আমাদের বিরুদ্ধে লিখছে, ওনাকে সরিয়ে দেন। আমরা কাজ করছি, আমরা আমাদের তরফ থেকে মিডিয়া কমিশন আমরা করা হয়েছে। সাংবাদিকদের বেতন দিতে না পারলে মালিকদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে এটা, যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের অন্যতম শীর্ষ 10 ব্যবসায়ী গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনতে দুদক, এনবিআর ও সিআইডি সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধানী দল। দলটি পাচার করা অর্থ দেশে ফেরাতে কাজ করবে। গণ অভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে 10 বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পেয়েছে দুদক, এনবিআর, সিআইডি সহ কয়েকটি সংস্থা। এই অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে আগেই। এবার সেসব অর্থ ফেরত আনতে গঠন করা হলো দুদক, সিআইডি ও এনবিআর এর যৌথ অনুসন্ধানী দল। গ্রুপগুলো হলো এসালম, বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, ওরিয়ন, নাসা, শিকদার, জেমকন, নাবিল এবং আরামিড। আরামিড গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা অর্থ ফেরত আনতেও কাজ করবে নতুন এই অনুসন্ধানী দল। সমাহিত করা হলো প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে 2 দফায় জানাজায় অংশ নেন কবির সহকর্মী, স্বজন ও ভক্তরা। কবিকে শেষ শ্রদ্ধা জানান নানান শ্রেণী পেশার মানুষ। শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি হেলাল হাফিজ। শেষবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের নিথর দেহ। নীল, যার অত্যন্ত প্রিয়, সেই কবির শরীর জড়িয়ে আছে ধবধবে সাদা কাফন। শ্রদ্ধাঞ্জলিতেও নেই তার প্রিয় ফুল কচুরিপানা। রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে কবি একা কাটিয়ে দিয়েছেন জীবনের শেষ সময়। শুক্রবার পাড়ি জমান একাকিত্বের অনন্ত যাত্রায়। শনিবার সকালে বাংলা একাডেমিতে হয় কবির প্রথম জানাজা। তাতে যোগ দেন স্বজন, সহকর্মী ও ভক্তকুল। বললেন, কবির চির বিদায়ে বিরাট শূন্যতা তৈরি হলো লেখক মহলে। মানুষজন নিঃসঙ্গতম কবি বলে, আপনার এগুলো ভাবতে কেমন লাগে? তো তিনি আমাকে একটা কথা বলেছিলেন, কই আমি তো নিঃসঙ্গ না, তোমরা কি আমাকে ভালোবাসো না? চাচুর একটা জীবনী লিখছিলেন উনি, আমাকে বলেছিল, আমার বোনকে বলেছিল যে আমি যদি এই জীবনীটা শেষ করতে না পারি তাহলে তোর আব্বুকে বলবি এই জীবনীটা যেন আমার শেষ করে দেয়। মন্ত্রণালয়ের কাছে আবেদন থাকবে যে তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদির কে কেন্দ্র করে যেন ভালো আয়োজন করা হয়। বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি এবং কবিতা এগুলোকে কেন্দ্র করে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি। ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে কী করা আছে আমরা সেটা দেখব এবং সেটা আমরা নিশ্চয়ই শুনতে পাবেন। প্রথম জানাজা শেষে কবি হেলাল হাফিজকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে আগে থেকে অপেক্ষায় ছিলেন শুভাকাঙ্ক্ষীরা। অংশ নেন আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সংস্কৃতি ও রাজনীতি অঙ্গনের অনেকেই। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে, যতদিন প্রোটেস্ট থাকবে, যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে, ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। এর চেয়ে বড় পাওয়া কোনো কবির আর কিছু হতে পারে না।
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় কবির মরদেহ। অনন্ত লোকে যাত্রা করা কবি বেঁচে থাকবেন তার সৃষ্টির মাঝেই। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র এই লাইনটি জুলাই গণঅভ্যুত্থানে বুকে ধারণ করেছিল লাখো তরুণ। এভাবেই হাজারো তরুণের বুকে বেঁচে থাকবেন কবি হেলাল হাফিজ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে বাপেক্স কোনো কাজে আসেনি বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে নরসিংদীর ঘোড়াশালে সার কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেন তিনি। আদিলুর রহমান বলেন, গেল 15 বছরে বাপেক্সকে বসিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার। খনন করা হয়নি কোনো কূপ, প্রতিটি সেক্টরে হয়েছে অনিয়ম, দুর্নীতি। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, লক্ষ্য বাস্তবায়নে নানান প্রতিবন্ধকতা রয়েছে, তবে সেগুলো নিরসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে বলেও জানান শিল্প উপদেষ্টা। গ্যাস সংকটের মধ্যেই আছি, কারণ গ্যাস তো গত 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আন্তর্জাতিক শেষ রক্ষা হলো না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নানা নাটকীয়তার পর অবশেষে পার্লামেন্টের ভোটাভুটিতে ইয়ন সুক ইয়োল অভিশংসিত হয়েছেন। শনিবার দেশটির পার্লামেন্টের 2/3 বেশি সদস্য ইয়োলের বিপক্ষে ভোট দেন। প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। প্রেসিডেন্টের অভিশংসনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই উল্লাসে পথে নেমে আসেন দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। আনন্দ মিছিল হয় রাজধানী সিউল সহ বিভিন্ন এলাকায়। শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের অভিশংসন প্রস্তাব ইস্যুতে ভোটাভুটি হয় পার্লামেন্টে। 300 আইন প্রণেতার মধ্যে 204 জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে 85 জন বিপক্ষে, 3 জন ভোট দানে বিরত এবং 4টি ভোট বাতিল হয়। অভিশংসিত হওয়া ইয়োল কর্তৃত্ব হারাবেন, তবে সাংবিধানিক আদালত তাকে অপসারণ বা পুনর্বহাল না করা পর্যন্ত পদে থাকবেন। এদিকে প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আমার লক্ষ্য প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করা। এ লক্ষ্যে আমার সর্বোচ্চ প্রচেষ্টাই চালাবো। গেল 3 ডিসেম্বর দেশে আকস্মিক সামরিক আইন জারি করেন ইয়ন। এই নিয়ে শুরু হয় তোলপাড়। তারই প্রতিক্রিয়ায় 7 ডিসেম্বর প্রথম দফায় ভোটাভুটি হয়। তবে ইয়নের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় অভিশংসন প্রস্তাবটি বাতিল হয়ে যায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।